আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আমার প্রিয় আপুরা, আন্টি, ছোট ছোট সোনামণি ও ভাইয়েরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলার জন্য আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। নাস্তায় তেমন কোনো কিছু না, রুটি ছেঁকে নিচ্ছি আর ডিম পোস্ট করে নিব। খুব শর্টকাটেই আজকে সকালবেলা নাস্তাটা করে নিব। তো আমরা নেপাল থেকে এসেছিলাম সেপ্টেম্বরের 3 তারিখ রাত 2টায়, আর এখন তো নেপালের অবস্থা খুবই খারাপ। আর 4 তারিখ থেকে ছিল আমার মেয়ের পরীক্ষা, ছেলেরও পরীক্ষা। তো সব কিছু মিলিয়ে এত প্রেশারের ভিতরে ছিলাম না, মানে মাথাটা মনে হচ্ছিল যে হ্যাং হয়ে গেছে। মানে একটা দেশ থেকে ঘুরে এসে রিফ্রেশমেন্ট কি হবে, আমাদের দেশে ঢুকলেই আসলে মনে হয় যেন একের পর এক চাপ। তো দুইটা বাচ্চারই পরীক্ষা 11 তারিখ পর্যন্ত ছিল। তো 12 তারিখে আমি আপনাদের সাথে একটা শর্ট মিনি ব্লগ শেয়ার করেছিলাম। বেশ কয়েকজন আপুই দেখেছেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে, আর অনেকেই দেখেননি। তো চিন্তা করলাম আজ যেহেতু রবিবার, তো শনিবারে কিছু কাজ টুকটাক করেছিলাম, সব কিছু না, তো সেই সাধারণ কিছু কাজ নিয়েই শনিবারের ব্লগটা আজ আপনাদের মাঝে শেয়ার করছি। ডিমগুলো পোস্ট করে নিচ্ছি, আর আমার দুইটা বাচ্চাই টোটালি ডিম খেতে চায় না। তারপরও আজ ধরে বেঁধে একদম চিল্লাপাল্লা করে দুজনকে দুইটা ডিম খাওয়ানো হবে। আর আমি ডিমে একটু লবণ খাই, তাই আমার ডিমে একটু লবণ দিয়ে দিলাম। বাচ্চারা লবণ খায় না, ওদের ডিমগুলোতে দিলাম না। ডিমগুলো পোস্ট করে নিয়ে আমি একটা হাফ প্লেটে উঠিয়ে নিলাম। আশা রাখছি যারা আজকের ব্লগটা কন্টিনিউ করছেন, তো লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করে নিতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই চ্যানেলের জন্য শেয়ারের কাজ করবে। আমি চাও বসিয়ে দিয়েছি। তাদের ডিমান্ড ছিল হচ্ছে রুটি দিয়ে চা দিয়ে খাবে, কিন্তু আমার পছন্দ না আসলে বাচ্চারা চা খাক, কিন্তু মাঝে মধ্যে না দিতে বাধ্য হই। তো প্রথমে তো চেষ্টা করছি যে ডিম দিয়ে খাওয়ানোর জন্য। দেখেন আমি খাবার টেবিলে বসে গেছি, কিন্তু তারা কিন্তু দুই ভাই বোন খেলা করছে, লুডো খেলা করছে। আর পরীক্ষা যেহেতু বৃহস্পতিবারে শেষ হয়েছে, আমি মোটামুটিভাবে 2 দিনই রিল্যাক্সে রেখেছি। কোনো ধরনের কোনো চাপই দেইনি বা ওদের পড়াশোনার কথাও কখনো মনে করিয়ে দেইনি। নিজেও বসিনি, আর তাছাড়া নিজেরও বেশ কিছুটা কাজ ছিল বাজার করার। তো সব কিছু মিলিয়ে ওরাও সময় নিয়েছে, আর আমিও অন্য কাজে একটু সময় দিয়েছি। আমার নাস্তা করা শেষ, আমি চা খেয়ে নিচ্ছি। আর আমার বাচ্চাদের সাথে চিল্লাপাল্লা করে তাদেরকে কোনো রকম একটু খাওয়ানো হলো। ছেলেটা একটা রুটি পরোটাও শেষ করতে পারিনি। এরপরে শুধুমাত্র বাচ্চাদের রুমটা বাদ দিয়ে বাকি রুমের যে কাজগুলো ছিল গোছগাছ করা, সেগুলো করে নিয়েছি। আজ যেহেতু শনিবার ছিল, সুভার বাবা বাসায় ছিল, তো সে সবসময় চায় যে আমি কাজ কম করি আর তার চোখের সামনে থাকি। এ কারণে দুপুরবেলা একটা ভাগেই তরকারি রান্না করব। তো আমাকে বলছে যে রান্না করা লাগবে না, তারপরেও আমি কিন্তু কাটা বাছা করতে বসে গেছি আর রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো মৃগেল মাছ নিয়ে এসেছিলাম শুক্রবারে বাজার থেকে। মৃগেল মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ঝোল করব আর পেঁপে ভর্তা করব, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো কাটা বাছাটা আমি আসলে ফ্যানের বাতাসের তলেই করে নিচ্ছি। আর এত গরম পড়েছে, দেখা যাচ্ছে যে এ রুম ও রুম দৌড়াতে দৌড়াতে না অনেক বেশি গরম লেগে যায়। আর যেহেতু অল্প কিছুই রান্না করব, সবজিগুলো কেটে ধুয়ে রাখার পরে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, এরপরে মোটা দানা লবণটা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে খেঁচে ধুয়ে নিব। ট্রাভেল ব্লগ মোটামুটিভাবে আমার আপুরা দেখেছে, তবে কিন্তু অনেকেই উৎসাহিত হয় না ট্রাভেলিং বা ট্যুরের ব্লগগুলো। কিন্তু এই ধরনের ব্লগগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে অনেকটাই ভালো লাগে। তবে লাস্ট ব্লগটা মমতাজ আপু দেখেছেন কিনা আপনার কমেন্টটা পাইনি। যারা রেগুলার বেসিসে কমেন্ট করেন, তারা যদি কোনো কারণে হঠাৎ কমেন্ট না করেন, তাহলে কিন্তু একটা দুশ্চিন্তা পেয়েই বসে। তো মনে মনে ভাবছিলাম যে হঠাৎ করে আপু কি কোথাও বেড়াতে গেলেন কিংবা অসুস্থ হয়ে গেলেন কিনা, যার কারণে কমেন্ট পাচ্ছি না। তো সব আপুদের উদ্দেশ্যেই বলবো যে আপুরা লাস্ট ব্লগটা পারলেও আপনারা দেখে নেবেন, অনেক চমৎকার এবং হাসির একটা ব্লগ। তো এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এই যে ভাজতে বসিয়ে দিচ্ছি।
এছাড়াও কিন্তু আরও বেশ কিছু মজার কথা আপনাদের সাথে শেয়ার করব। যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ব্লগগুলি দেখেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না, আপু আপনাদের উদ্দেশ্যেই বলছি, হয়তোবা আপনি প্রথমবার না বাট বারবারই দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করলে হবে কি আমাকে আপনার একটা সাপোর্ট করা হবে, আমার সাফল্যের পথে এগিয়ে যেতে আপনিও অংশীদার হয়ে থাকবেন। এই কারণেই বলছি যে আপু আপনাদের কাছে ভালো লেগে গেলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার চ্যানেলটি, সেই সাথে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলি পেয়ে যাবেন, সেইগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ব্লগেই বিভিন্ন অনেক কিছুই কিন্তু শেয়ার করে থাকি, যেগুলো কিন্তু স্কিপ হবার সম্ভাবনা থাকে না। তো আমি তরকারি রান্নাটা উঠিয়ে দিয়েছি। ইদানিং আমার কি হয়েছে জানেন, কাটা পেঁয়াজ খেতে ইচ্ছা করছে না, বিশেষ করে হচ্ছে ফ্রিজেরটা। কিন্তু আমার এমন লাইফস্টাইল বা এতটা ব্যস্ত থাকতে হয়, সবসময় কিন্তু একদম তাজা তাজা কেটেও খেতে পারি না, মাঝে মধ্যেই হয়। দেখা যাচ্ছে যে রান্নার কাজে বেশি সময় দিলে না অন্য কাজে সময় দিতে পারি না, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু বাটা পেঁয়াজটা আমি ইউজ করি, পেস্ট করা পেঁয়াজটা। বাচ্চাদের এই রুমটা একটু এলোমেলো ছিল, বাকি কিন্তু আমার পুরো বাসাটা গোছানোই ছিল। ওরা এখন ছাদে গিয়েছে, তাই আমি রান্নার এক ফাঁকে বাচ্চাদের এই রুমটাকে একটু গুছিয়ে নিলাম। আর এই যে এই পাশে আমার মেয়েটা নামাজ পড়বে গোসল করে, যখন শুনেছে যে ওয়াসিফ আর তার বাবা ছাদে গিয়েছে, সেও কিন্তু হিজাব পরে পাজমা পরে দৌড়িয়ে ছাদে চলে গেছে, নামাজ এসে পড়বে। তো জায়নামাজটা বিছিয়ে রেখেই গিয়েছে, আর আমি তো রান্নার কাজটা করছিলাম। সিম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আলুর সাথে একটু পরে, তো সেটাও কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে ঝোলে বলক উঠলে তারপরে মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আর ছাদ থেকে আপনাদের ভাইয়া ধনিয়া পাতা পাঠিয়ে দিয়েছে ছেলের কাছে, পাতাগুলো বা গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছেরই পাতা। তো যেহেতু আপনাদের ভাইয়া ছাদে উঠেছে, তো আমি বলেছিলাম যে ছাদে আমার স্পাইডার প্লান্টের গাছ 2টা আর হচ্ছে এই কমলা কালারের যে টপটা, এই 3টা গাছ যেন বাসায় নিয়ে আসে, এগুলিকে আবার আমি বাসায় রেখে দিব। তো ছেলে মেয়ে সহ সে এই গাছগুলো নিয়ে এসেছে। এখন আমি রান্নার ফাঁকে ফাঁকে গাছগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি। আর যে পাতাগুলো একটু আগা থেকে কালো কালো হয়ে গিয়েছিল, সেগুলো একটু সাইজ করে আমি সিজার দিয়ে কেটে নিয়েছি। তো আর একটু একটু করে পানিও দিয়ে দিয়েছি। ছাদে একদম রোদ বৃষ্টিতে গাছগুলো রাখলে না চেহারাই অন্যরকম হয়ে যায়। আর এই গাছগুলোতে কিন্তু আমি চা পাতা আর ডিমের খোসা সহ সার বানিয়ে দিয়েছিলাম। তো এই যে ফাইনালি আমি কিন্তু বিলাতি ধনিয়া পাতাটা কুচি করে তারপরে হচ্ছে তরকারির উপরে দিয়ে দিয়েছি। আর এখন নামিয়ে আমি ঢেকে রাখবো। যতই দেশ বিদেশ ঘোরাঘুরি করি না কেন, আমাদের মহিলাদের কিন্তু সংসারের এই রান্না বান্না, থালা বাসন ধোয়া, মাজা, বাচ্চা পালা এই কাজগুলো থেকে কিন্তু কোনো মাফ নেই। এরপরে আমি গোসল করে নামাজ পড়ে এই যে আমাদের সবার জন্য দুপুরে খাবার রেডি করে নিচ্ছি। আর রাতে এই মৃগেল মাছেরই একটুখানি ডিম ভাজা রয়েছে, ডিম ভেজেছিলাম, সেটাও বের করে নিয়েছে আপনাদের ভাইয়া। তো আমরা যখন বিশেষ করে আমি আমার বাসায় যখন কোনো কাজ করি, আপনাদের ভাইয়া সবসময় চেষ্টা করে ছেলে মেয়েদেরকে আমার কাজে ইনভলভ করার জন্য। বিশেষ করে ওদেরকে বলে যে প্লেট নিয়ে আসো, গ্লাস নিয়ে আসো। আপনাদের ভাইয়াও দেখি মাঝে মধ্যে অনেকটাই হেল্প করে, যদি তার হাতে কোনো কাজ না থাকে সেও বাচ্চাদের প্লেটে ভাত বেড়ে দেয়, গ্লাসে পানি ঢেলে দেয়, এতটুকু হেল্প সে করেই। তো খাবার ভেতরেই কিন্তু খেতে খেতে আপনাদের ভাইয়া বলছিল যে কখন চা খাবো। সে আসলে ছুটির দিনগুলোতে আমার সাথে বসে আয়েশ করে চা খেতে চায়। এখন এটাকে আপনারা আধিক্যতা মনে করবেন না, এটা হচ্ছে তার একটা মনের উইশ, ইচ্ছা। সব সময় বলে যে ছুটির দিনগুলোতে বাসায় থাকি, তুমি পাশে পাশে থাকবা, আর বিকেলবেলা দুজনে একটু আয়েশ করে চা খাবো। যদিও আমাদের চা খাওয়ার মতো এরকম বড় কোনো প্লেস নাই, তারপরেও চেষ্টা করি নিজেদের ঘরের ভিতরেই একটুখানি দুজনে একসাথে বসে চা খাওয়ার জন্য। কই মাছ ভিজিয়ে রেখেছিলাম, 2 কেজি কই মাছ আমি ভিজিয়ে রেখেছি। আপা আসলে নার্গিস আপাকে দিয়ে কাটিয়ে নিব। রাত্রে যেহেতু মাছ মাংসের বাজার করেছিলাম, তাই এগুলোকে আর কাটিয়ে আনতে পারিনি। এখন চায়ের সাথে অল্প করে কফি মিশিয়ে দিচ্ছি, সাথে কিন্তু আপনাদের ভাইয়ের কাপে একটু বেশি চিনিও দিব, দুধও মিক্স করব। এভাবে চায়ের সাথে কফি মিশালে আমার কাছে খুব ভালো লাগে। চা বানাতে বানাতে একটু আপনাদের সাথে শেয়ার করি। যারা আমার লাস্ট ব্লগটা দেখেছেন নেপাল ট্যুরের, আমি যখন নাগারকোট যে দুপুর আর রাতের
খাবারটা নিজেদের জন্য রান্না করছিলাম ওদের রান্নাঘরে গিয়ে। তো ওদের যেহেতু এটা খাবারের হোটেল বা যাই হোক ফাস্টফুড জাতীয় খাবার ওরা ওখানে সেল করে, তো যখন কাস্টমার আসছিল কাস্টমারগুলোর কিচেন পর্যন্ত এসে এসে আমাকে দেখে যাচ্ছিল, আর ওরা ওদের ভাষায় বলা বলি করছিল যে নতুন শেফ কিনা বা আমরা কি এই বাবুর্চির হাতের রান্না খাবো কিনা। অনেকটা আমার কাছে এমন মনে হয়েছে যে গ্রামে যখন নতুন বউ রান্নাঘরে ঢুকে বা কাজ করে তখন কিন্তু অনেকেই দেখতে আসে যে নতুন বউ রান্না পারছে কিনা, এমনটাই লেগেছিল আমার কাছে। তো যখন সুভার বাবা সুভার ওয়াসিফকে নিয়ে আমাকে রান্নাঘরে রেখে ওরা হচ্ছে বাইরে আর একটা পাহাড়ে ওখানকার স্থানীয় যে লোকজন তাদের সাথে মানে দেখা করছিল, প্লাস ওখানে ঘুরতে গিয়েছিল। তো রান্নাঘরে তখন আমি একাই ছিলাম। তো যখন এসেছে তখন আমি ওদের মাঝে শেয়ার করছিলাম যে দেখো আমি যখন কিচেনে কাজ করছিলাম তখন এরকম লোকজন এসে আমাকে দেখে অনেক কথা বলছিল যে আমি কি নতুন শেফ কিনা বাবুর্চি কিনা, মানে ওদের ভাষায় বলছিল কিন্তু সেটা আমি একটু একটু করে বুঝতে পারছিলাম। এই তো। আর আসলে সত্যি একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে যখন নিজের দেশ ছেড়ে অন্য কোনো কান্ট্রিতে আপনি ঘুরতে যাবেন, তখন কিন্তু বেশ সুন্দর সুন্দর মজার মজার স্মৃতি আপনি নিয়ে আসতে পারেন, অনেক সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে আসতে পারেন। তো ওখানে কিন্তু কাপড় চোপড় একদমই ময়লা হয় না। দেখা যাচ্ছে বাংলাদেশে সুভার বাবা একটা শার্ট একদিনের থেকে 2 দিন পরলেই সেটা কিন্তু আর পরা যায় না, কলারের কাছে সেটা অনেক বেশি ময়লা হয়ে যায়। বাট ওদের ওখানে কিন্তু কোনো ধুলোবালি নেই, রাস্তায় একটা পাতাও পড়তে দেখা যায় না। আর তাছাড়া সবাই কিন্তু ওখানে মোটামুটিভাবে প্রাইভেট যানবাহন বলতে সবাই ওই আপনার মোটর সাইকেল এগুলোই ব্যবহার করে। গল্প করতে করতে ব্লগের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আর চা বিস্কিট খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।